কলকাতার গপ্পগলিতে আপনাদের স্বাগত জানাই। নিজের হাতে লেখা কিছু ছোট গপ্প দিয়ে সাজানো আমাদের এই গপ্পগলি। গলির মধ্যে যত যাবেন, প্রেম, রোমাঞ্চ, বিদ্বেষ, অদ্ভুতুরে কল্পবিজ্ঞানে আপনি হারিয়ে যাবেন। কলকাতার গপ্পগলিতে আজকের গপ্প দক্ষিণেশ্বরের সেই ভুতুড়ে ঘাট। গপ্পের লেখক সূত্রধর ও অর্ণবের চরিত্রে রণজয়, নির্মেষ ও টোটোওয়ালার চরিত্রে রাহুল। শুরু হচ্ছে দক্ষিণেশ্বরের সেই ভুতুড়ে ঘাট। শিয়ালদা থেকে ট্রেনে চেপে প্রায় 15-20 মিনিটেরও রাস্তা নয়। স্টেশনের নাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে নেমে প্রথম যে ভুলটি আমরা করেছিলাম, টিকিট কাউন্টারকে মন্দির ভেবে প্রণাম। দোষ আমাদেরও নয়, এমন মন্দির আদলে বানানো এ ভুল এই স্টেশনে নামা প্রায় সব যাত্রীরই অতি সাধারণ। তবে দক্ষিণেশ্বরে নেমে ধরলাম টোটো। আমরা যে জায়গাটায় যাচ্ছিলাম সেটার নাম হলো মিলনী মাঠ। টোটো স্ট্যান্ডটা যেখানে, সে জায়গাটায় বড় বেশি মানুষের জমায়েত। আর এই ক্রাউডটা 365 দিনের সাধারণ। আসলে আমরা যাচ্ছি গঙ্গার ধারে আমাদের এক বন্ধুর বাগান বাড়িতে। সে যদিও আসেনি, হিরে আমরা করছি তখন থেকে, তবু দেখুন আমরা যে কারা সেটা বলতেই ভুলে গেছি। আমি হলাম অর্ণব, আর আমার সাথে আছে আমার বন্ধু নির্মেষ। আমি ওকে নিমকি বলে ডেকে থাকি, তবে ভালো কথা হচ্ছে ও আমাকে পাল্টা চানাচুর বলে ডাকে না। নামলাম মিলনী ক্লাব বলে একটা জায়গায়। টোটোওয়ালা যা বলল, আরে দাদা, এটাই মিলনী মাঠ, সামনেই ক্লাবটা, আর ভেতরে যান, গঙ্গার বাঁধানো ঘাট, একটু বসবেন, তন মন মানে মানে ঠান্ডা হয়ে যাবে দাদা। আচ্ছা, আবার ভাড়াটা জলদি দিন তো, 20 টাকা, আর খুচরো দেবেন। এ লালটু, এটা আমার জন্য লাল করে করা চা বানাতো। টোটোর ভাড়া মিটিয়ে আমরা নামলাম। অ্যাড্রেস যেটা দিয়েছে তাতে লেখা 14B গোপাল মণ্ডল রোড। বাড়ির বাইরেটা কেমন যেন মেনটেন না হওয়া একটা বাগান, বটগাছের ঝুড়ি, কোণে দুটো বড় নারকেল গাছ, চলার রাস্তাটা গাছের পাতায় ঢাকা। শ্যাওলাও বেশ কিছু জায়গা মন মতো নিজের বংশ বিস্তার করেছে। বাড়ির বাম দিকের দেওয়ালে বন বাদারের মতো ঝোপঝাড়, তারই মাঝে একটা বেশ বড় আম গাছ। বসন্ত এখনো আসেনি। জানুয়ারির হালকা ঠান্ডার জাঁকালো আমেজ থাকলেও গাছটি দেখে একটা ভরসা কাজ করছে যে মে জুন নাগাদ এমুখো একবার এলে বেশ জমাটি গাছ পাকা আম খাওয়া যাবে। কিনিম কি বলিস? নির্মেষ বলল, হ্যাঁ রে, গাছের যা সাইজ, আম তো ভালো হবেই। তবে দেখ, বাড়ির মেনটেনেন্স নিয়ে রাতুলের বাচ্চা যে কোনো যাই আসে না, সেটা বোঝাই যাচ্ছে। বাড়িটা যে বিরাট তেমন কিন্তু না। একতলা বাড়ি, বাড়ির পেছন দিকটায় একটা বাঁধানো শ্যাওলা, মস, ফার্ন, মানে যা যা ক্লাস 10 অবধি জীবন বিজ্ঞানে পড়েছি এসবে ভরা গঙ্গার ঘাট। শুধু শ্যাওলা, আমি তো বলবো জু প্ল্যাঙ্কটন, সাইটো প্ল্যাঙ্কটনও আছে। ভাই, আমরা একই স্কুল থেকে পড়েছি তো, দুজনেরই 65% পার হয়নি, তো এমন জ্ঞান দিস না যাতে র্যান্ট্যাক খেতে হয়। আচ্ছা, আপনারা আশা করবেন না যেন যে কেয়ারটেকার এসে আমাদের রান্না বান্না করবে। অত মজা নেই কাকা। সুইগি জোম্যাটো জিন্দাবাদ। ঘরও যা হাল, একটা ঘর আমাদের স্মরণযোগ্য করে নিতে হবে। নির্মেষ বলল, গঙ্গা স্নান করে একদম দেশি মুরগির ঝোল দিয়ে ভাত খেতে পারলে জমে যেত, পুরো খাপে খাপ বসতো ব্যাপারটা। কিন্তু এখন দেখ কি পাচ্ছিস অফারে, দেওয়ার মধ্যে রাতুল খালি বাড়ির গেটের চাবি দিয়েছে, কি আর করা যাবে। গঙ্গার দিকে জানলা দেওয়া একটা ঘর আমরা চুজ করে পরিষ্কার করে নিলাম। বালিশ, চাদর, মশারি আলমারিতে ভরা ছিল। একটু ঝেড়ে নিলাম ভালো করে দুজন মিলে। নির্মেষ বলল, আমি ভাই মশারিতে শোবো না, অল আউট লাগিয়ে নেবো। হ্যাঁ, আমার আপত্তি জানানোর কোনো কারণ ছিল না। দুপুরের লাঞ্চটা সেরে দুজনেই গঙ্গার পাড়ে বসলাম। দুজনেই নিজের অক্ষম ক্যামেরা স্কিল দেখিয়ে কয়েকটা গঙ্গার ছবি তুললাম। হঠাৎ বাড়ির আম গাছের দিকে কারো একটা হাসির শব্দ এলো। মনে হলো কেউ যেন আমাদের দেখে হাসলো। হাসিটা অদ্ভুত টাইপ। আমরা দুজনেই গেলাম। নির্মেষ একবার আওয়াজও দিল, কে কে ওখানে? পরন্ত রোদে কেউ তো চোখে পড়ল না। পাশে একটা মন্দিরের দেওয়াল,
মন্দিরে কেউ আছে বলে তো লাগছে না। আর ডান দিকে একটা মোষ খাটাল, তবে দেওয়ালটা বেশ উঁচু। আর মেন গেটটা আমরা ঢোকার সময় তালা দিয়েছি। বাড়ির চারপাশটা আমরা দেখছিলাম, এমন সময় গেটের সামনে দিয়ে একটা বালতি বাটি ঘটির একটা ভ্যান গাড়ি গেল। হরেক মাল 50 টাকা 50 টাকা 50 টাকা, মাসিমা পিসিমা দেখবেন। আমি আর নির্মেষ পাশের মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে আছি। নির্মেষ বলল, কে জানে কোন হনুমানের বাচ্চা আসলো। আমি আর নির্মেষ এসবে আর মাথা না দিয়ে বিকেলের পরন্ত রোদের সূর্য ডোবা এনজয় করলাম। বাড়ির থেকে বেরিয়ে মোড়ের মাথায় লালটুয়ের দোকানে দুটো কড়া লাল চা খেয়ে এলাম। তারপরে কথা আর অত বলছি না, তবে এরপর যে ঘটনাগুলো ঘটল তা বলতে গিয়ে আমার আজও গায়ে কাঁটা দিচ্ছে। রাত তখন 1টা মতো হবে, ঘর অন্ধকার। অল আউটের অরেঞ্জ আলোতে ঘর একটু আলো হয়েছে, বা অন্য ভাষায় বললে বেটার হবে যে চোখটা যেন অন্ধকারটা ঠাওর করে নিয়েছে। এমন সময় আমি তাকিয়ে আছি চাঁদের আলোতে আলোকিত হওয়া ঘাট বরাবর একটা নারকেল গাছের দিকে। পূর্ণিমার চাঁদ নয়, বলা যায়, মানে আমার যা আইডিয়া একাদশী দ্বাদশীর চাঁদ হবে। উঠে দেখলাম, ঘাট থেকে নেমে জানলার কাছে গেলাম, দেখলাম যা, তাতে আমার সারা গা ঠান্ডা হয়ে এলো। গঙ্গার ঘাটের একদম শেষ সিঁড়িতে একটা সাদা নীল পাড়ের শাড়ি পরা একটা বুড়ি বসে। চোখটা রোগড়ে আবার তাকালাম, বুড়িটা গঙ্গার ওপর ঝুলে আসা একটা গাছের ডালে নিজেই নিজের গলায় ফাঁসি দিচ্ছে। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। আমি হালকা গলায় বললাম, নির্মেষ নির্মেষ। নির্মেষের দিকে তাকালাম, নির্মেষ খাটে নেই। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি আবার তাকালাম, এবার যা দেখলাম, না, এ দৃশ্য এ ভোলা সম্ভব না। বুড়িটা নিজেকে ফাঁসি দিচ্ছে না, বুড়িটা আমার বন্ধু, আমার নির্মেষকে চোখের সামনে গলায় ফাঁস দিচ্ছে। আমি নিজের সেন্সে এলাম, কোনোভাবে নিজেকে নর্মালাইজ করে দৌড়ে গেলাম। নির্মেষকে ফাঁসি পরিয়ে দিচ্ছে বুড়িটা। বুড়িটা এক হাতের জোরে দড়ি ধরে টানলো। নির্মেষের পা মাটি ছেড়ে শূন্যে ভাসছে। নির্মেষের চোখ থেকে রক্ত বেরিয়ে আসছে। বুড়িটার মুখে যত দূর নজর যায় তার চোখের কোটরে চোখ নেই, জিভ দিয়ে রক্ত পড়ছে। আমার সারা গা ঘামে ভিজে গেছে, মাথা ঘুরছে। যতই নামতে চেষ্টা করছি শরীরটা যেন কেউ আসতে পিষতে জড়িয়ে ধরছে। নির্মেষে পা ছটফট করছে শ্বাসরুদ্ধ হয়ে। আমি প্রাণপণে বাঁচাও বাঁচাও চিৎকার করলাম। আমার গলার আওয়াজই ভাসতে থাকলো গঙ্গার বুকে। এরপর আমার কিছু মনে নেই। চোখ যখন খুলল তখন আমি হাসপাতালের বিছানায়। পাশে তাকিয়ে দেখলাম নির্মেষ শুয়ে, মুখে অক্সিজেন লাগানো। আমি যতদূর সেদিন জানতে পেরেছিলাম যে সকালে আমাদের নাকি অজ্ঞান উদ্ধার করেছিল পাড়ার অন্য লোকেরা। নির্মেষ সেদিন থেকে আজ অবধি 3 বছর হয়ে গেল, আজও সাগর দত্তের কোমাতে আছে। আমার ডান হাতের কনুই থেকে আঙুল অবধি প্যারালাইজড। আর শেষ যা আমার মনে আছে, হাসপাতালে নির্মেষকে অক্সিজেন মাস্ক লাগানো দেখে আমি যখন ডাকি, নির্মেষ, ওই নির্মেষ, তুই ঠিক আছিস? নির্মেষ আমার দিকে একবার তাকিয়েছিল। তার চোখের কোটরে চোখগুলো নেই, তার জিভ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর সেই বিচ্ছিরি হাসি। এতক্ষণ আপনারা শুনলেন দক্ষিণেশ্বরের সেই ভুতুড়ে ঘাট। গল্পটা ভালো লাগলে আমাদের উদ্যোগটিকে একটা লাইক করে উৎসাহিত করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, ও শেয়ার করবেন এই গল্পটি আপনার নিজের গলিতে। গপ্পগুলির অ্যাড্রেস দেয়া নিষিদ্ধ, তবে সাবস্ক্রাইব করে গলির ঠিকানা আপনার বুকে রেখে নেওয়ার অনুরোধটুকু থাকলো। আজ এই অবধি, দেখা হচ্ছে আবার আরেকটা গপ্প নিয়ে।
এই গপ্পগুলিতে।